সবাইকে স্বাগতম ভূত বাংলোয়, যেখানে অন্ধকার রাতের গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে। আমি রায়হান আছি আপনাদের সাথে, আর আমরা একসঙ্গে পা রাখব এমন এক ভৌতিক জগতে যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে রহস্যের ছায়া। আমরা আপনাদের শোনাবো সারা পৃথিবীতে ঘটে যাওয়া এমন সব সত্য ঘটনা যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞান আপনাকে কখনোই দিতে পারবে না। কেননা সত্য কখনো কখনো কল্পনাকেও হার মানায়। তাই আলো নিভিয়ে বসুন, কান পেতে শুনুন, কারণ এখন থেকে প্রতি সোমবার এই চ্যানেলে বেঁচে উঠবে ভয়ের নীরব কাহিনীগুলো। আপনার হৃদয়ের গতি বাড়ানোর জন্য তৈরি থাকুন, এখানে সবকিছুই সম্ভব। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আজকে আমরা পেয়েছি সিলেট থেকে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রায়হান ভাই, আমি রাকিব সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দর্জিপাড়া গ্রাম থেকে আপনাকে লিখছি। আমি আপনার ভূত বাংলো চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই ভাবছিলাম আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আজ মনে হলো এই কাহিনীটা না বললে আমার বুকের ভেতর যেন একটা পাথর চিরকাল রয়ে যাবে। আপনি হয়তো অনেক ভৌতিক গল্প শুনেছেন, তা আমি জানি, কিন্তু আমি যা বলতে যাচ্ছি সেটা শুধু গল্প নয়, এটা আমার পরিবারের জীবনে ঘটে যাওয়া এক বিভীষিকাময় অধ্যায়, যা আমার জীবনকে তছনছ করে দিয়েছে। এই গল্পটা এতটাই ভয়ঙ্কর যে শুনলে আপনার গায়েও কাটা দিতে পারে। আমি চাই আমার ঘটনা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে পড়ে শোনাবেন। ঘটনার শুরু 2020 সালের বর্ষাকালে। আমি তখন ছুটিতে বাড়ি ফিরেছিলাম। আমাদের গ্রামটা ভারতের মেঘালয় সীমান্তের কাছে, পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা নির্জন জায়গা। আমাদের বাড়িটা গ্রামের একদম শেষে, পেছনে ঘন বাঁশঝাড়, আর তার ওপারে সীমান্তের কাঁটাতারের বেড়া। বর্ষাকালে চারপাশটা কাদায় ভেজা, বাতাসে বাঁশপাতার শিরশির শব্দ আর দূরের পাহাড় থেকে ভেসে আসা কুয়াশা মিলে একটা আলাদা পরিবেশ তৈরি হয়। ছোটবেলা থেকে এই জায়গায় বড় হয়েছি, কখনো ভয় পাইনি, কিন্তু সেই বর্ষাকালে যা ঘটল তা আমার জীবনকে চিরতরে বদলে দিল। একদিন দুপুরে আমি বাড়ির পেছনের বাঁশঝাড়ের কাছে গিয়েছিলাম। আকাশটা ছিল মেঘে ঢাকা, বাতাসে বৃষ্টির গন্ধ। আমি বাঁশ কাটতে গিয়েছিলাম, কারণ বাবা বলেছিলেন বাড়ির একটা জানালা ভেঙে গিয়েছে, সেটা ঠিক করতে হবে। তাই দা হাতে করে বাঁশঝাড়ে বাঁশ কাটতে গিয়েছি। হঠাৎই আমার চোখ পড়ল সীমান্তের ওপারে। দেখলাম একজন লোক আমাদের দিকে আসছে। তার পরনে ছিল কালো কাপড়ের একটা লম্বা পোশাক, যেন কোনো পুরনো দিনের সন্ন্যাসীর মতো। তার হাতে একটা ঝোলা ঝুলছিল আর মুখে অদ্ভুত একটা হাসি। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করলো সেটা হলো তার চোখ। তার চোখ দুটো একেবারে লালচে, যেন ভেতরে আগুন জ্বলছে। সে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, একটা অচেনা ভাষা। শব্দগুলো গর্জনের মতো গম্ভীর। আমি বুঝতে পারলাম না, কিন্তু সারা শরীরে একটা শীতল শিহরণ বয়ে গেল। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যেন সে আমার ভেতরটা দেখতে পাচ্ছে। আমার হাত থেকে দা পড়ে গেল, পা দুটো অবশ হয়ে এলো। আমি আর দাঁড়ালাম না, দৌড়ে বাড়ির দিকে ফিরে গেলাম। বাড়ি ফিরে আমি কাউকে কিছু বলিনি। ভেবেছিলাম হয়তো আমার চোখের ভুল, কিংবা সীমান্তের ওপারের কোনো লোক হবে হয়তো। কত লোকই তো আসে আর কত লোকই যায়। কিন্তু সেদিন থেকে আমার জীবনে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। প্রথমে আমার শরীর খারাপ হতে লাগলো, মাথা ঘুরতো,
দুর্বলতায় শরীর ভেঙে পড়ত। রাতে ঘুমোতে গেলে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতাম। একটা স্বপ্ন বারবার ফিরে আসতো। আমি বাঁশঝাড়ের মাঝে দাঁড়িয়ে আছি, আর সেই লাল চোখের লোকটা আমার দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা ছুরি, সে হাসছে। আমি দৌড়াতে চাই, কিন্তু পা নড়ে না। ঘুম ভাঙলে দেখতাম আমার গলা শুকিয়ে গেছে, হৃৎপিণ্ড ধক ধক করছে। কয়েকদিন পর থেকে আরো অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। রাতে ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার নাম ধরে ডাকছে, রাকিব, রাকিব। একটা ফিসফিসে কণ্ঠ, যেন কেউ আমার কানের কাছে মুখ রেখে কথা বলছে। আমি চোখ খুলতাম, কিন্তু ঘরে কেউ থাকতো না। একবার মনে হলো আমার বিছানার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি আলো জ্বালাতেই সেটা হঠাৎ করেই মিলিয়ে গেল। বাবা মা ভাবলেন আমি অসুস্থ হয়ে পড়েছি। গ্রামের ডাক্তার এসে ওষুধ দিলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। এক রাতে ঘটল আরো ভয়ঙ্কর ঘটনা। রাত তখন বোধ হয় 12টা। হঠাৎ দরজায় টোকা পড়ল। ঠক ঠক, ঠক ঠক। শব্দটা এত জোরে ছিল যে পুরো বাড়ি জেগে উঠল। বাবা উঠে দরজা খুললেন, কিন্তু বাইরে কাউকেই দেখতে পেলেন না। শুধু দরজার সামনে মাটিতে কালো একটা পাথর পড়ে আছে, গোলাকার, যেন কেউ ইচ্ছে করে রেখে গিয়েছে। বাবা পাথরটা হাতে তুলে দেখলেন, তারপর ফেলে দিলেন। কিন্তু তার চোখে আমি ভয় দেখেছিলাম। সেদিন রাতে আমার ছোট বোন রিয়া জানালার বাইরে কিছু দেখে চিৎকার করে উঠল। আমরা দৌড়ে গেলাম। রিয়া কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, কেউ দাঁড়িয়েছিল, তার চোখ লাল ছিল। আমার গা শিউরে উঠল। আমি জানতাম সে কে। এরপর থেকে আমাদের জীবন যেন অভিশপ্ত হয়ে গেল। আমাদের গরুগুলো অসুস্থ হয়ে একে একে মারা গেল। ধানের ফসল নষ্ট হয়ে গেল, যেন কেউ বিষ ছিটিয়ে দিয়েছে। বাবার শরীর দুর্বল হতে লাগলো। মা দিন দিন মানসিকভাবে ভেঙে পড়তে লাগলেন। আমি আর থাকতে না পেরে একদিন বাঁশঝাড়ের কাছে গেলাম। সেখানে দেখি মাটিতে একটা 5 কোনা চিহ্ন আঁকা। তার মাঝে ছাই আর পোড়া হাড় ছড়িয়ে আছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এসব কি? কে করেছে এসব? আমি বাড়ি ফিরে এসে বাবাকে বললাম। তিনি গম্ভীর হয়ে বললেন, এটা তো ভালো লক্ষণ নয়। রাতের অভিজ্ঞতাগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। আমি ঘুমের মধ্যে শুনতাম কেউ আমার নাম ধরে ডাকছে। একটা গভীর অমানসিক কণ্ঠ। কখনো কখনো মনে হতো কেউ আমার গলা টিপে ধরছে। আমি চিৎকার করে জেগে উঠতাম, কিন্তু ঘরে কেউ থাকতো না। একদিন আমাদের প্রতিবেশী হারুন চাচা আমাদেরকে বললেন, আমার মনে হয় তোদের উপর কিছু একটা করা হয়েছে, তোরা তাড়াতাড়ি হুজুরের কাছে যা। আমরা সিলেট শহরে মৌলভী হাফিজুর রহমান নামে একজন হুজুরের কাছে গেলাম। তিনি জিন আর তন্ত্রমন্ত্রের সমাধান করেন বলে বিখ্যাত। আমি তাকে সবকিছু খুলে বললাম, লাল চোখের লোকটা, বাড়ির ঘটনা, আমার দুঃস্বপ্ন। তিনি গম্ভীর মুখে শুনলেন, তারপর বললেন, তোমরা যা বলছো তা সবই তো কালো জাদুর লক্ষণ। আমার মনে হয় তোমাদের উপর কালো জাদু করা হয়েছে। তোমরা কষ্ট করে আগামীকাল একবার এসো, আমি সব খোঁজ নিয়ে রাখছি। পরদিন আমরা তার কাছে গিয়ে আবার হাজির হই। হুজুর বললেন, আমি যা ভেবেছিলাম ঠিক তাই, তোমাদের উপর কালো জাদু করা হয়েছে, আর এটা খুব শক্তিশালী এবং ভয়ঙ্কর। আমি সেই লোকটার কথা হুজুরকে মনে করিয়ে দিতেই হুজুর বললেন, তাকে পাঠিয়েছে তোমাদেরই একজন আত্মীয়, আর এটা তোমাদের পারিবারিক শত্রুতার ফল। আমরা হতবাক হয়ে গেলাম। হুজুর আরো বললেন, এটা তোমাদের চাচা আব্দুল করিমের কাজ। বছর 10 আগে জমি নিয়ে তোমার বাবার সঙ্গে তার ঝগড়া হয়েছিল। সে মেঘালয়ের এক তান্ত্রিকের সাহায্য নিয়েছে, তার নাম কালী বাবা। আমার মাথা ঘুরে উঠল। চাচা আব্দুল করিম আমাদের সাথে কথা বলতেন না, কিন্তু এত বড় ক্ষতি করবেন তা কল্পনাও করতে পারিনি।
হুজুর আমাদেরকে তাবিজ দিলেন, পরা পানি দিলেন, বাড়িতে ছিটিয়ে দিতে বললেন। আমরা তাই করলাম। কয়েকদিন সব স্বাভাবিক লাগলো, কিন্তু এক রাতে হঠাৎ রিয়া চিৎকার করে উঠল। আমরা তার ঘরে গিয়ে দেখি সে কাঁপছে, তার চোখ উল্টে গেছে। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিলাম, কিন্তু রিয়াকে বাঁচাতে পারলাম না। ডাক্তার বললেন হার্ট অ্যাটাক। আমার মনে হলো আমার বুকের ভেতর কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। রিয়ার মৃত্যু আমাদের পরিবারকে পুরো ভেঙে দিল। মা শোকে পাগলের মতো হয়ে গেল। বাবা আরো অসুস্থ হয়ে পড়লেন। আমরা আবার হুজুরের কাছে গেলাম। তিনি বললেন আমি যতটা পেরেছি করেছি, কিন্তু জাদুটা এত শক্তিশালী যে একজনকে হারাতেই হয়েছে। হুজুরের কাছ থেকে ফিরে এসে আমি চাচার সঙ্গে কথা বলতে গেলাম। সে সব অস্বীকার করলো, কিন্তু তার চোখে আমি অপরাধ বোধ দেখেছি। রিয়ার মৃত্যুর পর আমাদের বাড়িতে যেন মৃত্যুর ছায়া নেমে এলো। মা দিন রাত কাঁদতেন, তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। বাবা এতটাই দুর্বল হয়ে পড়লেন যেন বিছানা থেকে উঠতে পারতেন না। আমার মনে হতো আমি যেন একটা দুঃস্বপ্নের মধ্যে আটকে আছি, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। কিন্তু এই দুঃস্বপ্ন আরো গাঢ় হতে লাগলো। রিয়ার মৃত্যুর 3 দিন পর একটা ঘটনা ঘটল, যা আমার রক্ত হিম করে দিয়েছিল। রাত তখন গভীর, বাইরে ঝড়ের শব্দ আর বৃষ্টির ঝমঝম আওয়াজ। আমি ঘুমোতে পারছিলাম না, রিয়ার কথা মনে পড়ছিল। হঠাৎ শুনলাম জানালার কাছে কিছু একটা আঁচড়ানোর শব্দ, খচখচ খচখচ করে আঁচড়াচ্ছে। আমি ধীরে ধীরে উঠে জানালার দিকে গেলাম। বাইরে কিছু দেখা যাচ্ছিল না, শুধু বৃষ্টির জল আর অন্ধকার, কিন্তু শব্দটা থামলো না। আমি কাচের কাছে কান লাগালাম। তখনই শুনলাম একটা ফিসফিসে কণ্ঠ, রাকিব, তুই পালাতে পারবি না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে এলাম, কিন্তু জানালার কাছে হঠাৎই একটা হাতের ছাপ পড়ল, লম্বা কালো নখওয়ালা একটা হাত। আমি চিৎকার করে ফেললাম। আমার চিৎকার শুনে মা দৌড়ে ছুটে এলেন আমার ঘরে, কিন্তু ততক্ষণে ছাপটা মিলিয়ে গিয়েছিল। এরপর থেকে বাড়িতে অদ্ভুত শব্দ শুরু হলো। রাতে মনে হতো কেউ ঘরের চালে ধুপ 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 করে হাঁটছে। কখনো দরজার কাছে কেউ দাঁড়িয়ে থাকার শব্দ, কিন্তু খুললে কেউ থাকতো না। একদিন সকালে আমি দেখলাম আমাদের উঠোনে একটা কাক মরে পড়ে আছে। তার চোখ দুটো ছিল লাল, যেন কেউ ইচ্ছে করে রং করে দিয়েছে তার চোখে। আমি কাকটাকে তুলে ফেলতে গেলাম, কিন্তু হাত দিতেই তার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। আমি ভয় পেয়ে কাকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে পিছিয়ে গেলাম। মা একদিন বললেন, রাকিব, আমি রিয়াকে দেখেছি। আমি চমকে উঠলাম। মা বললেন, রাতে আমি ঘুমের মধ্যে দেখলাম রিয়া আমার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখ ফ্যাকাশে, চোখে কালো দাগ। সে বলল, আম্মু, আমাকে ডাকছে, আমি যেতে চাই না। মায়ের কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আম্মু, এটা স্বপ্ন ছিল। কিন্তু মা জোর দিয়ে বললেন, না রাকিব, আমি তো জেগেছিলাম। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম চাচার সঙ্গে কথা বলতে হবে। আমি তার বাড়ি গেলাম। চাচা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন। চাচা, আপনি আমাদের সঙ্গে এমনটা কেন করলেন? রিয়া তো মারা গেছে, আপনার কি একটু মায়া হয় না? চাচা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোরা আমার জমি কেড়ে নিয়েছিলি, আমি শুধু আমার প্রাপ্য ফিরিয়ে নিতে চেয়েছি। তার কথায় আমি হতবাক হয়ে গেলাম। জমির জন্য আপনি আমাদের ধ্বংস করলেন? চাচা কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, তুই এখান থেকে যা, আমার আর কিছুই বলার নেই। তার চোখে অপরাধ বোধ স্পষ্ট, কিন্তু সে আগের মতোই কিছুই স্বীকার করল না। আমি ফিরে এসে বাবাকে সব বললাম। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম আব্দুল এমন কিছু করতে পারে, কিন্তু এতটা নিচে নামবে ভাবিনি। আমরা আবার হুজুরের কাছে গেলাম। হুজুর বললেন, যে জাদু করা হয়েছে তা পুরোপুরি ভাঙা সম্ভব নয়। যে তান্ত্রিক এটা করেছে তার শক্তি আমার চেয়ে অনেক বেশি। আমি শুধু তোমাদের বাঁচানোর চেষ্টা করতে পারি। তিনি আমাদের আরো কয়েকটা তাবিজ দিলেন আর বললেন বাড়ির আশেপাশে লবণ ছিটিয়ে দিতে। আরো বলে দিলেন রাতে কখনোই যেন বাড়ির বাইরে না যাই। আমরা সবাই তাই করতে লাগলাম। কয়েকদিন শান্তিতেই কাটলো, কিন্তু এক রাতে আবার সেই ভয়ঙ্কর ঘটনা ঘটল।
আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার বিছানায় এসে বসেছে। আমি চোখ খুললাম, দেখলাম একটা কালো আকৃতি আমার দিকে ঝুঁকে আছে। তার মুখ নেই, শুধু দুটো লাল চোখ জল জল করছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। সে আমার দিকে হাত বাড়ালো, তার হাতে লম্বা বাঁকা নখ। আমি চোখ বন্ধ করে ফেললাম। যখন আবার খুললাম, সে নেই, কিন্তু আমার বুকে একটা জ্বালার দাগ দেখলাম, যেন কেউ আঙুল টিপে দিয়েছে। সকালে আমি মাকে দেখলাম, মা কাঁদতে কাঁদতে বলছে, রাকিব, আমরা আর বাঁচবো না, এটা আমাদের শেষ করে দেবে। আমি বুঝতে পারছিলাম এই অভিশাপ থেকে আমাদের মুক্তি নেই। আমি ঠিক করলাম কালী বাবার কথা খুঁজে বের করতে হবে। আমাদের গ্রামের একজন বুড়ো, নাম ধর্মজিৎ চাকমা, তিনি সীমান্তের ওপারের অনেক গল্প জানতেন। আমি তার কাছে গেলাম। তিনি বললেন, কালী বাবা একজন তান্ত্রিক, সে মানুষের রক্ত আর হাড় দিয়ে জাদুটোনা করে। সে মেঘালয়ের গভীর জঙ্গলে থাকে। তার কাছে যারা যায় তারা আর ফিরে আসে না। আমি বললাম, আমার চাচা তো তার কাছে গিয়েছিল, আমাদের উপর চাচা জাদু করেছে। ধর্মজিৎ এবার গম্ভীর হয়ে বললেন, তাহলে তোদের বাঁচার একটাই উপায়, কালী বাবাকে খুঁজে বের কর। তার জাদু তাকে দিয়েই ভাঙতে হবে, কিন্তু এটা খুবই বিপজ্জনক। আমি জানতাম এটা সহজ নয়, কিন্তু রিয়ার মৃত্যুর পর আমার আর ভয় ছিল না। আমি ঠিক করলাম মেঘালয়ে যাব। বাড়িতে কিছু না বলে আমি একা একা রওনা দিলাম। সীমান্ত পেরোনো সহজ ছিল না। আমাদের গ্রামের কাছে একটা পুরনো পথ ছিল, যেটা চোরাকারবারীরা ব্যবহার করত। আমি সেটা দিয়ে মেঘালয়ে ঢুকলাম। জঙ্গলটা ছিল ঘন, বাতাসে পচা গন্ধ আর চারপাশে অদ্ভুত শব্দ, যেন কেউ ফিস ফিস করছে। আমার সঙ্গে ছিল একটা ছোট্ট ব্যাগ, কিছু খাবার আর হুজুরের দেওয়া সেই তাবিজ। আমি জানতাম না কি অপেক্ষা করছে, কিন্তু পিছিয়ে আসার কোনো উপায় ছিল না। জঙ্গলে ঢুকে কয়েক ঘন্টা হাঁটার পর আমি একটা ছোট্ট গ্রামে পৌঁছালাম। সেখানকার লোকজন আমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল। আমি একজন বুড়োকে জিজ্ঞেস করলাম, কালী বাবা কোথায় থাকে? সে ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে বলল, ওই নাম মুখে নিস না, সে জঙ্গলের গভীরে থাকে, যেখানে মানুষ যায় না। তুই ফিরে যা, না হলে বাঁচবি না। আমি বললাম, আমার ফিরে যাওয়ার পথ নেই, আমাকে যেতেই হবে। বুড়ো আর কিছু না বলে চলে গেল। সন্ধ্যা নামার আগেই আমি জঙ্গলের আরো গভীরে ঢুকলাম। আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল, বাতাসে ঠান্ডা শিরশিরে ভাব। হঠাৎ আমার পায়ের নিচে কিছু একটা ভাঙার শব্দ হলো। নিচে তাকিয়ে দেখি একটা হাড় ভেঙে গেছে, চারপাশে আরো হাড় ছড়িয়ে আছে, কিছু পোড়া, কিছুতে রক্তের দাগ। আমার গলা শুকিয়ে গেল। আমি বুঝলাম আমি ঠিক জায়গাতেই এসেছি। কিছুটা দূরে একটা আলো দেখা গেল। আমি সেদিকে এগিয়ে গেলাম। সেখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার সামনে আগুন জ্বলছে। আগুনের পাশে বসে আছেন একজন লোক, কালী বাবা। তার পরনে ছিল কালো কাপড়, মাথায় পালকের মুকুট আর গলায় হাড়ের মালা। তার চোখ দুটো ছিল গভীর, যেন আমার ভেতরটা সে দেখতে পাচ্ছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। সে আমাকে দেখে হাসলো, একটা ভয়ঙ্কর হাসি। তার দাঁতগুলো ছিল হলদে আর মুখ থেকে পচা গন্ধ বের হচ্ছিল। সে আমাকে দেখেই বলল, তুই এসেছিস? তার কণ্ঠ গম্ভীর আর অমানুষিক। আমি বললাম, আমার পরিবারের উপরে যে জাদু করেছো তা ভাঙো। সে হেসে উঠল। সে আমার কাছে আসে, যে আমার কাছে আসে তার জন্য আমি যা করি তা ভাঙা যায় না। তোর চাচা আমাকে রক্ত আর সোনা দিয়েছে, আমি আমার কাজ করেছি। আমি বললাম, আমার বোন মারা গেছে, আমার পরিবার শেষ হয়ে গেছে। তুই এটা থামা তুই এটা। কালী বাবা উঠে দাঁড়ালেন। তার হাতে একটা লাঠি ছিল, যার মাথায় একটা মানুষের মাথার খুলি ঝুলছিল। সে বলল, তোর বোনের আত্মা আমার কাছে, তুই চাইলে তাকে দেখতে পারিস। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, কি বলছিস? সে আগুনের দিকে হাত বাড়ল। আগুনের শিখা বেড়ে গেল, আর তার মধ্যে আমি রিয়ার মুখ দেখলাম। তার চোখে কান্না, মুখ ফ্যাকাশে। সে বলল, ভাইয়া, আমাকে বাঁচা ভাইয়া, আমি এখানে আটকে আছি। আমার চোখে পানি চলে এলো। আমি চিৎকার করে বললাম, তুই ওকে ছেড়ে দে। কালী বাবা হাসতে লাগলো। সে তার লাঠি দিয়ে মাটিতে আঁচড় দিল।
মাটি থেকে কালো ধোঁয়ার মতো উঠতে লাগলো। আমার চারপাশে ছায়ার মতো আকৃতি দেখা গেল। আমি হুজুরের দেওয়া তাবিজটা হাতে ধরলাম। আমি জানতাম এটাই আমার শেষ সুযোগ। কালীবাবা একটা অদ্ভুত মন্ত্র পড়তে শুরু করলো। তার কণ্ঠ যেন জঙ্গলের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার মাথা ঘুরতে লাগলো, চোখে অন্ধকার দেখছিলাম। হঠাৎ আমি রিয়ার কণ্ঠ শুনলাম, ভাইয়া তাবিজটা আগুনে ফেল। আমি দ্বিধা করলাম না, তাবিজটা আগুনে ছুড়ে দিলাম। একটা প্রচন্ড শব্দ হলো, আর আগুনটা লাল থেকে সাদা হয়ে গেল। কালীবাবা চিৎকার করে পিছিয়ে গেল, ধোঁয়ার আকৃতিগুলো মিলিয়ে গেল। আমি দেখলাম রিয়ার ছায়া আগুনের মধ্যে উঠে গেল। সে আমার দিকে তাকিয়ে হাসলো, যেন বলছে, আমি মুক্ত ভাইয়া, আমি মুক্ত। কিন্তু কালীবাবা রেগে গিয়ে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে আগুন জ্বলছিল। সে বলল, তুই আমার কাজ নষ্ট করলি, এর জন্য তুই মরবি। আমি পিছিয়ে গেলাম, কিন্তু জঙ্গলের মধ্যে পালানোর জায়গা ছিল না। চারপাশে ঘন গাছ আর অন্ধকার, বাতাসে পচা গন্ধ। আমার হাতে কিছুই ছিল না, তাবিজটা তো আগুনে ফেলে দিয়েছিলাম। কালীবাবা বলল, তুই আমার শক্তির সঙ্গে লড়তে এসেছিস, তোর জীবন দিয়ে এর মূল্য দিতে হবে। তার কণ্ঠ যেন আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। সে তার লাঠি উঁচিয়ে ধরল। আমি দেখলাম খলিটার চোখের কোটর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আমার মাথা ঘুরতে লাগলো, চোখে অন্ধকার নেমে আসছিল। আমি আগুন থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিলাম। সে যখন আমার কাছে এলো, আমি সেটা তার দিকে ছুড়ে দিলাম। কাঠটা তার বুকে লাগলো, আর সাথে সাথে তার কাপড়ে আগুন ধরে গেল। সে চিৎকার করে পিছিয়ে গেল, তুই এর শাস্তি পাবি। আমি দেখলাম তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর তার চোখ দুটো লাল হয়ে উঠছে। কিন্তু আমি থামলাম না। আমি কুঁড়ে ঘরের দিকে দৌড়ালাম। ভেতরে ঢুকে দেখলাম একটা পাথরের টেবিলের ওপর রক্তের দাগ আর হাড়, আর একটা পুতুল। পুতুলের গায়ে আমার নাম লেখা। আমি বুঝলাম এটা আমার উপর জাদু করার জন্য বানানো। আমি পুতুলটা তুলে আগুনে ফেলে দিলাম। আগুনটা হঠাৎ বেড়ে গেল, আর একটা অদ্ভুত শব্দ হলো, যেন কেউ আর্তনাদ করছে। আমি বাইরে তাকালাম। কালীবাবা মাটিতে পড়ে গিয়েছিল, তার শরীর পুড়ে কালো হয়ে যাচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমাকে শেষ করলি, কিন্তু এর শেষ এখানে নয়। তারপর তার শরীরটা ধোঁয়ায় মিলিয়ে গেল। আমি জঙ্গল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম। আমার শরীর কাঁপছিল, কিন্তু মনে একটা শান্তি ছিল। আমি জানতাম রিয়া এখন মুক্ত। আমি বাড়ি ফিরলাম। মা আমাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বাবার শরীর কিছুটা ভালো হচ্ছিল। আমি তাদের সব খুলে বললাম। মা বললেন, তুই ফিরে এসেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কয়েকদিন পর আমি আমার চাচার কাছে গেলাম। তার বাড়িটা খালি পড়েছিল। প্রতিবেশীরা বলল, আব্দুল করিম কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল। তার শরীর পচে গিয়েছিল, আর এক রাতে সে চিৎকার করতে করতে মারা গেছে। আমি বুঝলাম কালীবাবার জাদু চাচার উপর ফিরে গিয়েছিল। আমাদের জীবন আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। বাড়িতে আর অদ্ভুত শব্দ হতো না, রাতে আর দুঃস্বপ্ন দেখতাম না। কিন্তু রিয়ার শূন্যতা আমাদের জীবন থেকে কখনো মুছবে না। আমি মাঝে মাঝে বাঁশঝাড়ের কাছে গিয়ে দাঁড়াই। মনে হয় রিয়া আমার পাশেই আছে, আমাকে দেখছে। রায়হান ভাই, আমার জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমার পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল, হয়তো এই ঘটনা শুনলে শ্রোতারা শিউরে উঠবে। আমি আশা করি আপনি এটা পড়বেন, আর আমার বোন রিয়ার কথা মানুষের কানে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে রাকিব ভাই তার ঘটনা শেষ করেছেন। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো এই ঘটনাটি তা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর এই ঘটনা সেই ঘটনা, আমাদের ডার্ক ফ্রাইডে সিরিজের মেইন ঘটনা, আমির উদ্দিন ফকিরের ঘটনা। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স। আপনাদের সবার হয়তো মনে আছে, আমরা যখন ডার্ক ফ্রাইডে সিরিজ শুরু করি তখন প্রথমবারের মতো আপনাদের সামনে হাজির করেছিলাম এক রহস্যময় চরিত্র, আমির উদ্দিন ফকির। আজ আমরা আবার ফিরে এসেছি আমির উদ্দিন ফকিরের আর একটি ঘটনা নিয়ে। বরাবরের মতোই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় আরিয়ান ভাই। যারা এখন আমির উদ্দিন ফকিরের প্রথম ঘটনা শোনেননি, তারা আগে সেটি শুনে নিন। আগের ঘটনার লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে।
আর শোনার পর আমাদেরকে জানাবেন কেমন লেগেছে। আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আরিয়ান ভাই যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রায়হান ভাই ও ভূত বাংলোর সকল শ্রোতারা, কেমন আছেন সবাই? আমি আরিয়ান আজকে চলে এসেছি আমির উদ্দিন ফকিরের নতুন পর্ব নিয়ে। আগের পর্ব যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকের ঘটনা শুরু করছি। 18 বছর বয়সী আমির উদ্দিনের সামনে দাঁড়িয়েছিলেন তার জিন দাদু। কিছুক্ষণ চুপ থেকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর এক সময় ধীরে ধীরে মিলিয়ে গেলেন মরুর ধুলির মাঝে। এই ঘটনার কিছুদিন পরেই হাসানের পরিবারের ওপরে ঘটে যাওয়া ঘটনাগুলো কেমন করে যেন সারা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। আমির উদ্দিনকে সবাই এক প্রকার এড়িয়ে চলতে শুরু করলো। কেউ তাকে জিনের বাচ্চা বলতে লাগলো, আবার কেউ উপহাস করতে লাগলো। তবে বেশিরভাগ মানুষই তার কাছ থেকে দূরে থাকতে শুরু করলো, যেন সে কোনো অশুভ শক্তির বাহক। গ্রামের নানান জায়গায় গুঞ্জন শুরু হলো। কারো মুখে শোনা গেল এই ছেলে মানুষের বাচ্চা হতে পারে না, আবার কেউ বলল ওর এই নীল চোখের দিকে তাকালেই শরীর শিউরে ওঠে। তবে হাসানের পরিবার এসব কথায় কান দিল না। তারা জানতো আমির উদ্দিন হয়তো একটু আলাদা, জিনের সন্তান, কিন্তু তার মধ্যে কোনো অশুভ শক্তি নেই। এছাড়া তার দাদু বলে গিয়েছেন এক সময় এই আমির উদ্দিন হবে বিভিন্ন বিপদ আপদে মানুষের সাহায্যকারী। আমাদের ঘটনার আগের অংশ মনে আছে তো? হাসানের বড় মেয়ে ফাতিমা, সে এখন তার স্বামী ও 2 ছেলেকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। এতদিন আমির উদ্দিনের কথা ফাতেমা নিজের পরিবার ও তার গ্রামে লুকিয়ে রেখেছিল, কিন্তু কিভাবে যেন সেই গোপন কথা সেখানেও ছড়িয়ে পড়ল। আর এদিকে ফাতেমার ছোট ছেলে নাসের যখন মায়ের কাছ থেকে আমির উদ্দিনের কথা জানতে পারে, তখন থেকেই সে একরকম বায়না ধরল, আমি খালাতো ভাইকে দেখতে যাব। সে কি আসলেই এমন? তার সাথে দেখা করতেই হবে। প্রথমে ফাতেমা রাজি হয়নি, কিন্তু ছেলের জোরাজোরিতে শেষমেশ রাজি হলো। একদিন সে ছেলেকে নিয়ে বাবার বাড়ি এলো আমির উদ্দিনের সাথে দেখা করাতে। নানা বাড়ি এসে প্রথমবারের মতো আমির উদ্দিনকে দেখে চমকে গেল নাসের। তার মনে হলো এই মানুষটা অন্য সবার থেকে আলাদা। আমির উদ্দিনের মধ্যে যেন এক অদ্ভুত মায়া আছে। তার চোখ, তার পোশাক আশাক, তার চলাফেরা সবকিছুই যেন সাধারণ মানুষের চেয়ে একটু ভিন্ন। নাসের তাকিয়ে রইল আমির উদ্দিনের দিকে আর মনে মনে ভাবতে লাগলো, এই মানুষটা সত্যি কি অস্বাভাবিক, নাকি সে এমন কেউ যাকে দুনিয়া এখনো চিনতে পারেনি। আমির উদ্দিন ধীরে ধীরে বড় হতে লাগলো। তার বয়স যখন উপযুক্ত হলো, তখন হাসান একদিন সিদ্ধান্ত নিল আমির উদ্দিনকে বিয়ে দিতে হবে। কিন্তু এই সিদ্ধান্তের কথা শোনার পর মেহেরুন সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিল। তুমি ভুলে গেছো আমির উদ্দিনের দাদু কি বলে গিয়েছিলেন? কি বলেছিলেন? হাসান জিজ্ঞেস করল। যদিও সে মনে মনে সবই জানতো। তিনি বলেছিলেন আমির উদ্দিন কখনো বিয়ে করতে পারবে না। যদি সে বিয়ে করে তাহলে তার রক্তের ভেতর বইতে থাকা জিনের শক্তি তার পরবর্তী বংশধরের মধ্যেও প্রবাহিত হতে থাকবে। আর এটা আল্লাহর ইচ্ছা নয়। সে জন্মেছে সাধক হওয়ার জন্য, সংসারী হওয়ার জন্য নয়। কিন্তু হাসান মেহেরুনের কথা মানতে পারল না। তাহলে কি আমির উদ্দিনের কোনো বংশধর থাকবে না? এটা কি হতে পারে? আমি আমার নাতির জন্য একটা ভালো মেয়ে খুঁজব। হাসান চারিদিকে মেয়ে খোঁজা শুরু করলো, কিন্তু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলো হাসানকে। কেউই তাদের সাথে মেয়ে দিতে রাজি নয়। এক একজন এক এক কথা বলতে লাগলো। আমরা কি পাগল জিনের বাচ্চার সাথে মেয়ের বিয়ে দেব? এই বিয়ের পর কি হবে কে জানে। আমরা জেনে শুনে কি এরকম ঝুঁকি নিতে পারি? ওর সাথে বিয়ে হলে আমাদের মেয়ের কি পরিণতি হবে? ওর মায়ের যা হয়েছিল তাই? ও মানুষ না জিন সেটাই তো আমরা জানি না। ধীরে ধীরে হাসান বুঝতে পারলো সে যা চাচ্ছে তা কখনোই সম্ভব হবে না। পুরো গ্রামই এই সিদ্ধান্তের বিরুদ্ধে। হাসান চুপচাপ বসে রইল। এক সময় তার মনে হলো যদি এই কথা আমির উদ্দিনের কানে যায় তাহলে আমির উদ্দিন কষ্ট পেতে পারে। কিন্তু আমির উদ্দিন তার ভাগ্যের ব্যাপার নিশ্চিত ছিল। এদিকে আমির উদ্দিন হয়তো অনেক আগেই সবকিছু বুঝতে পেরেছিল। একদিন সে হাসানের সামনে এসে দাঁড়ালো। না, আমি জানি তুমি আমার জন্য মেয়ে খুঁজছো, আমাকে বিয়ে দেওয়ার জন্য। হাসান কিছু বলতে গেল, কিন্তু আমির উদ্দিন তার হাত তুলে তাকে থামিয়ে দিল। আমার বিয়ে হবে না, আর এটাই আমার নিয়তি। হাসান নির্বাক হয়ে গেল। তুমি আমার জন্য মেয়ে খোঁজা বন্ধ করো।
আল্লাহ আমাকে সংসার করার জন্য পাঠাননি, তিনি আমাকে পাঠিয়েছেন সাধনা করার জন্য। কিছুক্ষণ নীরবতা, তারপর আমিরউদ্দিন আবার বলল, আমি এখন থেকে সফরে বের হব। আমার জন্য ঘরবাড়ি নয়, আমার পথ হবে নির্জনতার পথ। হাসান কিছু বলতে পারল না, সে শুধু অনুভব করলো তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কিছুদিন পরে গ্রামে অস্বাভাবিক ঘটনা শুরু হলো। হঠাৎ করেই মরুভূমির বুকের পানির ভয়ঙ্কর সংকট দেখা দিল। যে কটা কুয়ো ছিল সেগুলো প্রায় শুকিয়ে গেল। চারিদিকে খরার মতো পরিস্থিতি, তৃষ্ণার্ত মানুষের আর্তনাদে গ্রাম জুড়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পানির খোঁজে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর একদিন গ্রামের এক ব্যক্তি বহু দূরে বালির মধ্যে একটি পুরনো কুয়া খুঁজে পেল, কিন্তু গ্রামের এই দিকটাতে কোনো কুয়ো ছিল না। অবিশ্বাস্যভাবে সেই কুয়োর মধ্যে ঠান্ডা স্বচ্ছ পানি টলমল করছিল। এমন সময় যখন সারা গ্রামের কুয়োর পানি শুকিয়ে গেছে, তখন ওই কুয়োর পানিতে কোনো কমতি নেই। তাই এখানে যে কুয়ো ছিল না সে বিষয়ে কেউ আর খেয়ালই করলো না। গ্রামের মানুষ খবর পেয়ে আনন্দে উল্লাস করতে লাগলো। এতদিনের তৃষ্ণার কষ্ট এবার দূর হবে। সবাই ভাবলো এই কুয়োর পানি ব্যবহার করবে। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। আমিরউদ্দিন যেন হাওয়ায় ভেসে এলো। সে দৃঢ় কণ্ঠে বলল, এই কুয়োর পানি ব্যবহার করবেন না। গ্রামের লোকজন হতভম্ব হয়ে গেল। কেউ কেউ হেসে উঠল, কেউ কেউ বিরক্ত হলো। এত পানি থাকতে আমরা ব্যবহার করব না, এ কেমন কথা? কিন্তু আমিরউদ্দিন কিছু বলল না। সে শুধু বলল, এই কুয়ো থেকে দূরে থাকুন, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ছোট্ট আমিরউদ্দিনের কথা কেউ বিশ্বাস করল না। গ্রামের লোকজন কুয়োর পানি ব্যবহার করতে লাগলো। প্রথম কয়েকদিন কিছু ঘটলো না, কিন্তু তারপর এক এক করে মানুষ গ্রাম থেকে হারিয়ে যেতে লাগলো। এক রাতে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরদিন কারো ভাই নিখোঁজ, পরদিন হয়তো কারো ছেলে। কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, গ্রামের লোকজন কোনোভাবেই বুঝতে পারল না। একটা অজানা আতঙ্ক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। গ্রামের আকাশ কালো মেঘে ঢাকা। চাঁদের আলো পর্যন্ত গেলে নিয়েছে রাতের সেই ভয়ানক অন্ধকার। এক ঝাপটা ঠান্ডা বাতাস কাঁপিয়ে দিল আশেপাশের পরিবেশটাকে। এমন রাতেই জয়নব তার বৃদ্ধ বাবার সঙ্গে কুয়ার দিকে রওনা হলো। পানির সংকটে গোটা গ্রাম নাজেহাল। বৃদ্ধ বাবা জয়নবকে একা ছাড়তে চাইলেন না, তাই কুয়োর দিকে তিনিও এলেন। কুয়োর কাছে আসতেই একটা অস্বাভাবিক শীতল অনুভূতি তাদের শরীর কাঁপিয়ে দিল। কুয়োর চারপাশে যেন একটা অদ্ভুত গন্ধ ভাসছে, একটা বিশ্রী রকমের পচা গন্ধ। জয়নব কুয়োর দিকে তাকিয়েই আটকে উঠল। কুয়োর মুখ একেবারে ঢাকা, কিন্তু কোনো সাধারণ কিছুর দ্বারা নয়। সেখানে একটা বিশাল জাল টানা, দেখতে অবিকল মাকড়সার জালের মতো, তবে সেটা সাধারণ মাকড়সার জাল নয়। জয়নব জাল ছুঁয়ে দেখল, তার গায়ের রক্ত হিম হয়ে গেল। এটা তো মাকড়সার জাল না, দড়ির মতো এত মোটা জাল তৈরি করলো কে? কিভাবে তৈরি করলো? জয়নবের বাবা একটু দূরে দাঁড়িয়ে আছেন, মেয়ের দিকে তাকিয়ে দেখছেন, কিন্তু কিছুই বলতে পারছেন না। ঠিক তখনই কুয়োর নিচ থেকে কিছু একটা নড়ে চড়ে উঠল। শুরুতে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছিল না, কিন্তু পর মুহূর্তেই সেই কুয়ো থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো এক ভয়ঙ্কর অবয়ব। একটা লম্বা সুতো বেয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে অবয়বটি। কিছুটা উঠে আসতেই তার আকৃতি পরিষ্কার হতে লাগলো। একটা মানুষের মতো বিশাল আকৃতির কিছু, কিন্তু তার শরীর ঢেকে আছে কালো লোম আর অদ্ভুত আশে। আর তার হাত নয়, লম্বা লম্বা 8টি সুরের মতো পা। তার শরীর থেকে নিঃসরণ হচ্ছে একটা সাদা কুয়োর মতো কিছু। তার চোখ দুটি মাথার উপরে উজ্জ্বল টকটকে লাল শিখার মতো জ্বলছিল। সেই চোখের দৃষ্টি এতটাই হিংস্র ছিল যে জয়নব আর তার বাবা দুজনেই হতভম্ব হয়ে গেল। জয়নব কেবল কাঁপতে লাগলো, তার পা যেন মাটিতে আটকে গেল, শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। জয়নবের কিছু বলার আগেই হঠাৎ করে সেই ভয়ানক প্রাণী একটা বিশাল জাল ছুঁড়ে দিল। সেই জাল বিদ্যুতের গতিতে ছুটে এসে জয়নবকে পেঁচিয়ে ধরল। চোখের পলকে সে কুয়ার ভেতর টেনে নিল জয়নবকে। বৃদ্ধ বাবা পেছনে দাঁড়িয়ে সব দেখলেন, কিন্তু তিনি চোখের সামনে যা দেখলেন তা সহ্য করতে পারলেন না। সেই দৈত্যাকার মাকড়সা মানুষ জালের ভেতর আটকে থাকা জয়নবকে আস্তে আস্তে নিজের দিকে টেনে আনলো। তারপর ঠিক যেন একটা মাকড়সা ছোট্ট পোকা খায়, সে জয়নবের শরীরে মুখ বসিয়ে দিল।
শুরু হলো তার ভয়ঙ্কর চোষণ। জয়নবের রক্ত, মাংস, শিরা, উপশিরা যেন আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। তার চোখ উল্টে গেল। সে আর কাঁদতেও পারল না। তার সারা শরীর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই জয়নবের শরীর কুবলে কুবলে খেয়ে ফেলল সেই বিভীষিকাময় দানব। বৃদ্ধ বাবা সব দেখলেন, কিন্তু তার দেহ এতটাই ভয়ে জমে গিয়েছিল, তিনি কিছু করতে পারলেন না। খাবার শেষ হতেই সেই ভয়ঙ্কর মাকড়সা দানব তার চোখ ঘুরিয়ে তাকালো বৃদ্ধ লোকটির দিকে। সে যেন হাসছে, একটা বিকৃত, নিষ্ঠুর, রক্তহীন করে দেওয়া বিভৎস হাসি। আর সেই দৃষ্টি এতটাই ভয়ঙ্কর ছিল যে বৃদ্ধ মানুষটি আর কিছু সহ্য করতে পারল না, সোজা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে বৃদ্ধ বাবা যখন জ্ঞান ফিরে পান তখন নিজেকে আবিষ্কার করেন তার নিজ বাড়িতে, কিন্তু শরীর এতটাই নিস্তেজ, মনে হয় যেন শরীরে কোনো প্রাণ নেই। চামড়ার রং ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে খসখসে হয়ে গেছে। চোখের ভেতরে দপদপ করছে এক অজানা ভয়। বাড়ির লোকজন তাকে দেখে আঁতকে ওঠে, কারণ তার শরীরের বিভিন্ন জায়গায় গভীর আঁচড়ের দাগ, যেন বিশাল কোনো নখ তার মাংস ছিঁড়ে দিয়েছে। হাতে পায়ে কালচে দাগ, যা দেখে মনে হয় শরীরের সমস্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছে। বৃদ্ধের নিস্তেজ শরীর ধীরে ধীরে কাঁপছিল, ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল তার সারা গা। যখন ধীরে ধীরে কথা বলার শক্তি ফিরে পেলেন, তখন বাড়ির সবাই তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করল। খুবই দুর্বল কণ্ঠে তিনি খাবারের কয়েকটি লোকমা মুখে দেন, তারপর ফিস ফিস করে বলতে শুরু করেন গতকাল রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। তিনি জানান, কুয়োর কাছে যেতেই তারা একটি অদ্ভুত দৃশ্য দেখেছিল। মোটা দড়ির মতো মাকড়সার জালে পুরো কুয়োর মুখ ঢাকা ছিল। হঠাৎ সে জালের ভেতর থেকে কিছু একটা উঠে আসতে লাগলো, আর মুহূর্তের মধ্যেই তার মেয়ে জয়নবকে টেনে নিয়ে গেল। চোখের সামনে সে যা দেখলো তা যেন দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। সেই ভয়াল দানবটি মানুষের মতো আকৃতির, কিন্তু তার অতিরিক্ত 8টি হাত পা ছিল, যা লম্বা, সরু আর ধারালো নখযুক্ত। গায়ের রং অন্ধকারের মতো কালো, যেন আলো এসে তার গায়ে ধাক্কা খেলেও কোনো প্রতিফলন হয় না। তার মাথার উপর দুটো বিশাল আগুনের শিখার মতো লাল চোখ জল জল করছিল, আর মুখটা ছিল আধা মানুষ আধা মাকড়সার মতো। নাক প্রায় নেই বললেই চলে, কিন্তু বিশাল এক গর্তের মতো মুখ, যার ভেতরে সারি সারি সূচালো দাঁত। সেই দাঁতগুলো ছিল যেন চকচক করা রক্তে ভেজা। এক ভয়ঙ্কর হাসি দিয়ে সে জয়নবকে তার জালের মধ্যে মুড়ে ফেলল, তারপর আস্তে আস্তে তাকে চুষে খাওয়া শুরু করলো, ঠিক যেভাবে মাকড়সা শিকারের রস শুষে নেয়। সেই মুহূর্তেই বৃদ্ধের মনে হয়েছিল সে কিছুতেই এই দৃশ্য দেখতে পারছে না, কিন্তু দেহ যেন অবশ হয়ে গেছে, পালানোর শক্তিও ছিল না। অবশেষে সে জ্ঞান হারিয়ে ফেলল। গ্রামের সবাই স্তব্ধ হয়ে বৃদ্ধের কথা শুনছিল। তাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছিল, কারণ জয়নবের কথা শোনার পর সবাই ধরে নিয়েছিল যে সে হয়তো হারিয়ে গেছে। কিন্তু বৃদ্ধ যা বললেন তাতে বোঝা গেল সেই প্রাণী শুধু মানুষ ধরে নিয়ে যাচ্ছে না, বরং তার শরীরের সমস্ত রক্ত শুষে খেয়ে ফেলছে। যখন বৃদ্ধ শেষ কথাগুলো বলছিল তখন তার কণ্ঠ কাঁপছিল, নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। হঠাৎ তার চোখ বিস্ফারিত হয়ে গেল, মুখ হা হয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করলো। সবাই চিৎকার করে তাকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু মুহূর্তের মধ্যেই ধপ করে পড়ে গেলেন। তার শরীর নিস্তেজ হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল তার হাত পা। বৃদ্ধ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেই রাতে পুরো গ্রাম আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। জয়নবের পর এবার তার বাবা, যিনি হয়তো কোনো ক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা সহ্য করতে পারেননি। পুরো গ্রামে কানা ঘোষা শুরু হলো। কেউ বলল এটি অভিশাপ, কেউ বলল কোনো কালো জাদুর প্রভাব, কেউ আবার বলল নিশ্চয়ই সেই কুয়োর মধ্যে রয়েছে এক অশুভ শক্তি, যে একে একে গ্রামের মানুষদের নিজের শিকারে পরিণত করছে। কিন্তু একটাই বিষয় নিশ্চিত ছিল, সেই কুয়ো যেন এক মৃত্যুর ফাঁদ। আর কিছু একটা রয়েছে যা শুধুমাত্র মানুষের রক্তের জন্যই অপেক্ষা করছে। গ্রামের একজন হঠাৎ করে আমির উদ্দিনের কথা মনে করে ফেলে। আমির উদ্দিন তো তাদের স্পষ্টভাবে নিষেধ করেছিল সেই কুয়োর পানি ব্যবহার করতে। সবাই এক মুহূর্ত দেরি না করে আমির উদ্দিনের কাছে ছুটে যায়। আমির উদ্দিন তাদের দেখেই বললেন, আপনাদের তো কুয়োর পানি ব্যবহার করতে নিষেধ করেছিলাম, কিন্তু আপনারা তো আমার কথা শোনেননি। পুরো গ্রামকে ভয়ঙ্কর এক বিপদের মুখে ফেলে দিয়েছেন। আপনারা আমার সহজ কথাই বিশ্বাস করতে চাননি, কিন্তু যদি তখন আপনাদের বলতাম কেন পানি ব্যবহার করা যাবে না, তাহলে কি বিশ্বাস করতেন? আমির উদ্দিনের কণ্ঠ দৃঢ় এবং আত্মবিশ্বাসী। গ্রামের লোকজন মাথা নিচু করে থাকে।
আমির উদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বলেন, যা হয়ে গিয়েছে তা তো হয়েই গেছে, এখন থেকে ওই কুয়োর কাছে কেউ যাবেন না। আর শোনেন, আমাদের গ্রাম থেকে হঠাৎ করে পানি শুকিয়ে যাওয়ার বিষয়টি মোটেও কাকতালীয় নয়। আমি এই কয়দিন ধরে বিষয়টা নিয়ে কাজ করছি। ভেবেছিলাম কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই হয়তো সমস্যার সমাধান করতে পারবো, কিন্তু তা আর হলো না। গ্রামের মানুষ হতভম্ব হয়ে গেল। কম বয়সী ছেলেটির কথাবার্তার তার আত্মবিশ্বাসী দৃষ্টি সবকিছুই যেন এক রহস্যময় ও অলৌকিক শক্তির ইঙ্গিত দিচ্ছে। মনে হচ্ছিল সে যেন 40 বছরের একজন পরিপক্ক সাধক, যে সবকিছু জানে, সবকিছু বোঝে। আমির উদ্দিনের মুখের ওপর আর কেউ কোনো প্রশ্ন করার সাহস পেল না। তারা কেবল মাথা নেড়ে যে যার বাড়িতে চলে গেল। কয়েকদিন পর আমির উদ্দিন গ্রামের সবাইকে একত্রিত করলো। তার মুখে চিরচেনা গাম্ভীর্য, চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সবাই নীরবে অপেক্ষা করছিল এই কিশোর কি বলতে চায়। আমির উদ্দিন গম্ভীর স্বরে বলল, আল্লাহর অশেষ রহমতে পানির সমস্যা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর যেই ভয়ঙ্কর প্রাণীটির আবির্ভাব হয়েছিল তারও মৃত্যু হয়েছে। এখন থেকে আর কোনো সমস্যা নেই। গ্রামের লোকেরা বিস্মিত হলো। এত বড় বিপদ কিভাবে দূর হলো? কেউ কিছুই জানে না। সবাই ভেবেছিল আমির উদ্দিন হয়তো কোনো গোপন উপায়ে সাধনা করেছে, কিন্তু কেউই সাহস করে কিছু জিজ্ঞেস করতে পারছিল না। ঠিক তখনই একজন হঠাৎ করে বলে উঠল, কিন্তু একটা সমস্যা হয়েছে আমির উদ্দিন ভাই। আমাদের গ্রামে আজিজ ভাই নামে একজন ছিলেন, তিনি গত রাত থেকে নিখোঁজ। আমরা অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমির উদ্দিন একটু থেমে গেল। তার চোখে মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল। তারপর ধীর কণ্ঠে বলল, লোকটা মোটেও কাজটা ঠিক করেনি। সে আমার উপর নজর রেখেছিল আর লুকিয়ে লুকিয়ে অনুসরণ করে সে ওর কাছে গিয়েছিল। আপনারা তাকে কুয়োর ধারে গেলেই পেয়ে যাবেন। গ্রামের সবাই হতবাক। তারা আর দেরি না করে দৌড়ে গেল সে অভিশপ্ত কুয়োর দিকে। সেখানে গিয়ে যা দেখলো তা দেখে সবাই শিউরে উঠল। এতদিন তারা যে কুয়ো থেকে পানি ব্যবহার করেছে সেখানে কোনো কুয়োই নেই। চারপাশ আগের মতোই ফাঁকা। আর আজিজ ভাই ধুলো মাখা শরীরে মাটিতে পড়ে আছে, নিথর নিস্তেজ, আর শরীর ফ্যাকাশে। চোখ দুটো গভীর গর্তের মতো, যেন তার প্রাণ শক্তি শুকিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল তার ডান হাতটা নেই। একদম কাঁধ পর্যন্ত যেন কিছু একটা ছিঁড়ে নিয়ে গেছে। গ্রামের লোকজন তাকে তুলে নিল, তাকে পানি পান করালো। তারপর একটু সুস্থ হতে না হতেই সে কাঁপতে কাঁপতে বলল, আমি যা দেখেছি তা বলার মতো ভাষা আমার নেই। আমির উদ্দিন গ্রামবাসীদের সেই কথাগুলো বলার পর থেকেই আমি তার উপর লক্ষ্য রাখতে শুরু করি, অবশ্য একেবারে লুকিয়ে লুকিয়ে। আর গতকাল রাতে দেখি আমির উদ্দিন বাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছে। আমি একদম নিঃশব্দে আমির উদ্দিনকে অনুসরণ করেছিলাম। আমার মনে হয়েছিল সে কিছু একটা লুকাচ্ছে। আমির উদ্দিন কুয়োর দিকে এগোচ্ছে, তাই লুকিয়ে লুকিয়ে তার পেছনে গেলাম কুয়োর দিকে। আমি নিঃশব্দে আমির উদ্দিনের পেছনে হাঁটছিলাম। তার চলার ভঙ্গি ছিল আত্মবিশ্বাসী, যেন সে জানে কোথায় যাচ্ছে। আমার মনে তখন হাজারো প্রশ্ন। এত রাতে সে কুয়োর দিকে যাচ্ছে কেন? তার কি ভয় করে না? আমি আরো কাছে গিয়ে দেখলাম আমির উদ্দিন কুয়োর সামনে দাঁড়িয়ে পড়েছে। আর ঠিক তখনই যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। আমির উদ্দিন তো এখানে একা এসেছিল, কিন্তু এখন তার চারপাশে প্রায় 10 থেকে 12 জন লম্বা পুরুষ দাঁড়িয়ে। তারা সাধারণ মানুষ নয়, তাদের শরীর যেন আলো দিয়ে তৈরি। চারপাশ থেকে অদ্ভুত এক নীলচে আভা বের হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না এরা কারা, আমির উদ্দিনের সঙ্গী নাকি শত্রু। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একটা বিকট গর্জন শোনা গেল। মনে হলো যেন শত শত পশু একসঙ্গে চিৎকার করছে। আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। কুয়োর ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসছিল সেই ভয়ানক দানব। লোমশ কালো শরীর, বিশাল লালচে চোখ, তীক্ষ্ণ দাঁত বেরিয়ে আছে, আর তার লম্বা মাকড়সার মতো হাতগুলো বিশাল বাঁকা নখে ভরা। আমি এতদিন শুধু গল্প শুনেছিলাম, কিন্তু আজ নিজের চোখে দেখলাম এক ভয়ানক বিভীষিকা। দানবটা হেসে উঠল, তার কণ্ঠে বিকৃত আনন্দ। আমির উদ্দিন, তুই এসেছিস? তোর সাহস হলো? এবার আমি তোকে শেষ করব। আমির উদ্দিন শান্ত কণ্ঠে বলল, সবকিছুর মালিক তো আল্লাহ, তবে তুই যা করেছিস তা মোটেও ঠিক করিসনি। আমি ভাবতে পারিনি তুই এত জলদি এত কিছু করে ফেলবি। তবে তোকে একটা সুযোগ দিচ্ছি, তুই এখনই এখান থেকে চলে যা, আল্লাহর শরণে আয়। আমির উদ্দিনের কথা শুনে ভয়ঙ্কর প্রাণীটি বিভৎস হাসিতে ফেটে পড়ে।
তার চোখে ভয়ঙ্কর রাগ, যেন এখনই আমিরুদ্দিনের উপর ঝাঁপিয়ে পড়বে। আমি হতভম্ব হয়ে দেখলাম আমিরুদ্দিনের চারপাশে আলোকিত পুরুষরা নিজেদের অস্ত্র উঁচিয়ে ধরল। কেউ আগুনের মতো জ্বলন্ত তরবারি ধরেছে, কেউ আবার হাত তুলতেই তাদের চারপাশে এক প্রকার জ্বলন্ত বলয়ের সৃষ্টি হলো। দানবটা এবার গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। সে আলোকিত পুরুষদের একজন সামনে এসে বিশাল এক তরবারি চালালো, কিন্তু দানবটা আশ্চর্যজনকভাবে খুব দ্রুত সরে গেল। এরপরই ওদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল। আমি শ্বাসরুদ্ধ হয়ে দেখছিলাম কি ভীষণ যুদ্ধ হচ্ছে। সে আলো মানুষ শূন্যে ভেসে ঘুরছে, তাদের অস্ত্রগুলো আকাশে বিদ্যুতের মতো ঝলসে উঠছে, আর দানবটা তার বিশাল নখ দিয়ে একের পর এক আঘাত হানছে। এক পর্যায়ে দানবটা গর্জন করে আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত আওয়াজ তুলল, আর তখনই কুয়োর চারপাশ থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হতে লাগলো। সেই ধোঁয়ার মধ্য থেকে আরো ছোট ছোট কিছু কালো ছায়া মূর্তি বেরিয়ে এলো। ওগুলো কি দানবের সহযোগী? আমিরুদ্দিন এবার এক পায়ে গিয়ে গেল, আর তার হাতের মুঠো শক্ত হলো, আর পর মুহূর্তে সে দুই হাত তুলে কিছু করতে লাগলো। আমি শুনতে পাচ্ছিলাম তার কণ্ঠ গভীর, দৃঢ়, আর সাথে সাথে আশেপাশের বাতাসে যেন কম্পন ছড়িয়ে পড়লো। দানবটা এবার ছটফট করতে লাগলো, ওর কালো দেহটা কাঁপছে, যেন ওর শক্তি কমতে শুরু করেছে। কিন্তু হঠাৎই ও আমার দিকে তাকালো, তার বিশাল লাল চোখ জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারলাম ও আমাকে লক্ষ্য করেছে। আমি পালাতে চাইলাম, কিন্তু কিছু একটা আমাকে পেছন থেকে শক্ত করে টেনে ধরলো। আমি দেখলাম দানবটার লম্বা কালো একটা হাত আমার দিকে ছুটে আসছে। বিশাল নখওয়ালা হাতটা আমার ডান বাহুতে লাগলো, আর পর মুহূর্তেই প্রচন্ড যন্ত্রণা অনুভব করলাম। আমার চিৎকার বেরিয়ে এলো। আমি দেখলাম আমার হাতটা দানবটার নখের নিচে থেতলে গেছে। এক ঝাটকায় ও আমার পুরো বাহু ছিঁড়ে ফেললো। আমি রক্তে ভেসে যাচ্ছি, মাথা ঘুরতে লাগলো, কিন্তু আমার চোখ তখনও যুদ্ধের দিকে আটকে আছে। ঠিক তখনই আমিরুদ্দিন বিকট এক আওয়াজ তুলে কিছু একটা পড়লো, আর মুহূর্তের মধ্যেই সে আলোকিত পুরুষদের একজন সামনে এসে এক বিশাল আলোর তরবারি চালিয়ে দিল দানবটার বুকে। দানবটা বিকট এক গর্জন করে চিৎকার করে উঠল। সে পেছাতে চাইল, কিন্তু তখনই আমিরুদ্দিন তার দুই হাত সামনে বাড়িয়ে দিল, আর এক প্রবল আলোর ঢেউ বেরিয়ে এসে পুরো জায়গাটা ঝলসে দিল। দানবটা ছটফট করতে লাগলো, তার শরীরের কালো ছায়াগুলো ধোঁয়ার মতো গলে যেতে লাগলো। সে চিৎকার করছে, কিন্তু মুহূর্তের মধ্যে সে ধোঁয়ায় পরিণত হয়ে কুয়ার ভিতরে তলিয়ে গেল। আর সাথে সাথে দেখলাম সবকিছুই চারপাশে অদৃশ্য হয়ে গেল। চারপাশ নীরব হয়ে গেল। আমি অসহায়ভাবে পড়ে আছি, আমার শরীর কাঁপছে, চোখের সামনে ঝাপসা দেখছি। শুধু দেখলাম আমিরুদ্দিন শান্ত মুখে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে সে আলো পুরুষেরা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এরপর কি হলো আমি তেমন কিছু মনে করতে পারছি না। শুধু মনে আছে গ্রামবাসী এসে আমাকে উদ্ধার করেছিল, আর আমিরুদ্দিন শুধু বলেছিল, এটা শেষ, এখন আমাদের গ্রাম নিরাপদ। আজিজ ভাইয়ের কাছ থেকে কথাগুলো শুনে গ্রামবাসীরা আবার আমিরুদ্দিনের কাছে যায় এবং জোরাজুরি করে ওই ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানতে চায়। অনেক অনুরোধের পর আমিরুদ্দিনের নানা হাসানের কথায় সব ঘটনা খুলে বলে। আমিরুদ্দিন জানায় ওই প্রাণীটি আসলে কোনো সাধারণ প্রাণী নয়, বরং সে জিন জাতির একজন। তবে সে জিন সমাজ থেকে বিতাড়িত হয়েছে। তার কাজ হলো বিভিন্ন জায়গায় গিয়ে বন্যপ্রাণী ধরে তাদের রক্ত মাংস খাওয়া। কিন্তু একবার সে জঙ্গলে এসে একজন শিকারীকে হত্যা করে তার রক্ত ও মাংস খায়। এরপর থেকেই মানুষ খাওয়া তার নেশায় পরিণত হয়। জিন সমাজ তাকে কয়েকবার সতর্ক করেও কোনো লাভ হয়নি। সে পালিয়ে পালিয়ে বেড়ায় আর এই সব কর্মকাণ্ড চালিয়ে যায়। আমিরুদ্দিন আরো বলে, যখন এই জিনটি আমাদের গ্রামে আসে তখনই আমি বিষয়টি বুঝতে পেরেছিলাম। তাই আমি আমার দাদু এবং আমার বাবার সাথে যোগাযোগ করি এবং তারা এই সমস্যা সমাধানের জন্য কিছুটা সময় নেন। এই কারণে আমি আপনাদের পুরো ঘটনা জানাতে পারিনি, কারণ আমি জানতাম এটাকে আপনারা হাস্যকর ভেবে উড়িয়ে দেবেন। যখন জিনটির সাথে যুদ্ধ করার প্রস্তুতি সম্পন্ন হয়, আমি আমার কাছে থাকা জিনদের সাহায্যে তাকে হত্যা করি। এরপর আমিরুদ্দিন গ্রামবাসীদের আরো বলে, আমি নিজেও জিনের সন্তান। আমার বাবা একজন জিন, আর আমার মায়ের জন্মও হয়েছে কোনো এক জিনের অনুগ্রহে। আপনারা আমার সম্পর্কে যা শুনেছেন তা সবই সত্য। এখন থেকে ইনশাল্লাহ গ্রামে আর কোনো সমস্যা হবে না। তবে আমাকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি শীঘ্রই এই গ্রাম ত্যাগ করে সফরের উদ্দেশ্যে রওনা হব। আমার সেই সময় এসে গেছে। গ্রামের এই ঘটনা আশেপাশের সব এলাকায় ছড়িয়ে পড়ে। আপনাদের নিশ্চয়ই নাসেরের কথা মনে আছে, আমিরুদ্দিনের খালাতো ভাই। নাসেরের কানে ওই ঘটনা গিয়ে পৌঁছায়।
সে জানতে পারে যে আমিরুদ্দিন খুব শীঘ্রই গ্রাম ছেড়ে সফরে বের হতে চলেছেন। নাসের বাড়িতে সবাইকে জানায় যে আমিরুদ্দিনের সাথে সে সফরে যেতে চায়। কারো কোনো বাধা না মেনে সে হাসানের বাড়িতে গিয়ে আমিরুদ্দিনের সাথে দেখা করে এবং তার ইচ্ছের কথা প্রকাশ করে। আমিরুদ্দিন তাকে অনেক বুঝিয়ে বলে যে এই সফর কোনো সাধারণ বা সংক্ষিপ্ত সফর নয়। কোথায় যাবে, কি করবে, কবে ফিরবে বা আদৌ আর গ্রামে ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু নাছোড়বান্দা নাসেরকে কোনোভাবেই মানানো যায় না। শেষ পর্যন্ত একদিন নাসেরকে সাথে নিয়ে আমিরুদ্দিন অজানা উদ্দেশ্যে রওনা দেন। আমিরুদ্দিন ফকিরের অন্যান্য ঘটনাগুলো মূলত নাসেরের কাছ থেকেই শোনা যায়। আমিরুদ্দিনের সাথে সফর শেষ করে নাসের একদিন গ্রামে ফিরে এসেছিল, কিন্তু আমিরুদ্দিন ফকির আর ফিরে আসেননি। সেই সব ঘটনা অন্য কোনো দিন বলবো, আজ এই পর্যন্তই থাক। প্রিয় লিসেনারদের যদি একটুও ভালো লাগে আমিরুদ্দিন ফকিরের ঘটনা, তাহলে আমার এই কষ্ট করে লেখা সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য, বিশেষ করে আমাদের মতো প্রবাসীদের জন্য দোয়া করবেন। আরিয়ান ভাই তার ঘটনা শেষ করেছেন, কিন্তু আমি যখন ঘটনাটি পড়ছিলাম তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন আমি নিজেই কাজাখস্তানের মরুভূমির সেই কুয়োর সামনে দাঁড়িয়ে ঘটনাগুলো দেখছি। ডিয়ার লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও আমাদের জানাতে ভুলবেন না। আমরা সবসময় চেষ্টা করি সবচেয়ে সেরা ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে, কিন্তু আপনাদের কাছে সেগুলো কেমন লাগছে সেটা আপনারা না জানালে আমরা বুঝতে পারবো না। আর হ্যাঁ, বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আরেকবার মনে করিয়ে দিই, আপনাদের কাছে যদি এমন গা ছমছমে কোনো ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে ভুলবেন না, কারণ আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে আমাদের যাত্রা বেশি দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বেশি বেশি ঘটনা পাঠান, যাতে আমরা আপনাদের পাঠানো ঘটনাগুলো সবার সাথে শেয়ার করতে পারি এবং সবাইকে কিছু সময়ের জন্য ভয়ের জগতে নিয়ে যেতে পারি। আমাদের কাছে ঘটনা পাঠাবার ঠিকানা bhuthbanglo.com@gmail.com। বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সোমবার মিস্টিক মানডেতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।